রাজধানীর বাজারে 1 কেজি মিনিকেট চালের দামে কিনতে হচ্ছে 1 কেজি আলু। প্রতি কেজি আলুর জন্য গুনতে হচ্ছে 70 থেকে 75 টাকা, যা বাড়তি চাপ তৈরি করেছে ক্রেতার জন্য। চড়া পেঁয়াজের দামও। এর মধ্যেই ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। রাজধানীর বাজারে সংকট নেই আলুর। পাইকারি থেকে খুচরা সবখানে পাওয়া যাচ্ছে চাহিদা অনুযায়ী, কিন্তু সমস্যা কেবল দাম নিয়েই। কারওয়ান বাজারে পাইকারিতে আলুর কেজি ৬৬ থেকে ৬৮ টাকা, খুচরা বাজারে কেজি ৭০ থেকে ৭৫ টাকা। অথচ বাজারে ৭০ টাকা কেজিতে পাওয়া যায় 1 কেজি চিকন চাল। স্বল্প আয়ের মানুষ যারা টাকা বাঁচাতে মোটা চাল খান, তাদের জন্য এখন আলু কেনা অনেকটাই বিলাসিতা। ৭০ টাকা আলু বাজারে, পাইকারি বাজারে, তাহলে খুচরা তো ৮০ টাকার নিচে দিবে। নির্মাকার থেকেই তো ঝামেলা। এখন মূলত খুচরা বাজারে কোনো করে লাভ নেই। ঝামেলাটা ওইখান থেকে পার্টিটা বইলা দেয় আড়তদারে যে আলুর দ্বারা এত টাকা বিক্রি হইলে আমি আলু ছাড়বো, নাইলে ছাড়বো না। আলুর চেয়েও পেঁয়াজের দাম বেশিতে অস্বস্তি তৈরি করেছে সাধারণ মানুষের জন্য। দেশি পেঁয়াজের কেজি ১৫০ টাকা, আর ভারতীয় পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ১৩০ টাকা। ইনকাম বাড়ালে আসলে করতে পারছে, আর এখন তো একদমই ইনকাম নাই। ইনকাম তো মোটেই নাই এখন। ব্যবসা বাণিজ্য তো আমিও ব্যবসা করি, কিন্তু অবস্থা খুবই খারাপ আমাদের। ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। বেড়েছে খোলা তেলের দামও। লিটার কিনতে হচ্ছে ১৮৫ টাকায়। রূপচাঁদা দিচ্ছে আর আপনি তীর দিচ্ছে, বসুন্ধরা পেরেস পুষ্টি সরবরাহ কমাই দিচ্ছে। দাম বাড়াইবে, দাম বাড়ায় ছাড়বে। তবে মৌসুম চলে আসায় কমতে শুরু করেছে সবজির দাম। বেগুন, শিম, বরবটি কেনা যাচ্ছে ৬০ টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চড়া দামে আলু বিক্রিতে জয়পুরহাটে কমছে আলু বীজের মজুদ। গত বছরের চেয়ে সব ধরনের বীজ আলুর দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। এদিকে বীজের সংকট ও সিন্ডিকেটের কারণে চড়া দামের আলু চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। জয়পুরহাটে গত বছর ৩৯,০০০ হেক্টর জমিতে ৯ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়। দাম ভালো পাওয়ায় অধিকাংশ বীজ আলু বিক্রি করে দেয় হিমাগার ব্যবসায়ীরা। এতে কমেছে বীজ আলুর মজুদ। গত বছরের তুলনায় এবছর সব ধরনের বীজের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। বাড়তি দাম দিয়েও চাহিদা মতো মিলছে না বীজ। আলু লাগাবো, আলুর বীজ পাচ্ছি না, খুব হরানি হয়ে যাচ্ছে। ৪ বিঘা মাটি আবাদ করব, আমি বীজ পাচ্ছি না, এখন বেশি টাকা দিয়েও পাচ্ছি না। ডিলারের কাছে ভালো বীজ আলু খুঁজে পাচ্ছি না, আমি হয়রানি হচ্ছি। কৃষকদের অভিযোগ, অতি লাভের আশায় বীজ সিন্ডিকেট করছে ব্যবসায়ীরা। গ্রামে বা অন্য কোনো এলাকায় আলু নামায়ে বেশি দামে, চড়া দামে বিক্রি করে দিচ্ছে। আর মূলত এই কারণেই কৃষকরা আলু পাচ্ছে না। আলু বীজ সংকটের কথা স্বীকার করলেও সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কথা অস্বীকার ডিলার ও ব্যবসায়ীদের। বীজ সিন্ডিকেট করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গেল বছর যে ক্রাইসিস ছিল বীজের, তার সাথে দ্বিগুণ হয়েছে এবার। দাম বেশি নেওয়ার চেষ্টা করে বা বীজের সংকট সৃষ্টির চেষ্টা করে, তাহলে আমরা তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করব। জেলায় এ বছর ৪০,০০০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উচ্চ তাপমাত্রা, খরা, লবণাক্ততা, অসময়ের ভারী বৃষ্টিতে বদলে যেতে পারে দেশের কৃষি ক্যালেন্ডার। আবহাওয়ার অসম আচরণে আগামী ২ যুগ পর উত্তর মধ্যাঞ্চলের ২২ জেলায় ফসলের উৎপাদন ২৫% কমতে পারে। জলবায়ু গবেষকরা বলছেন, খাদ্য ঘাটতি মোকাবেলায় পরিকল্পনা নেওয়ার সময় এখনই। গেল ৪ বছরে অস্বাভাবিক হয়ে উঠেছে আবহাওয়া। বর্ষায় বৃষ্টি কমছে, আবার অসময়ে হচ্ছে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে ২০২০ সালে ২০ ভাগ বেশি বৃষ্টি হলেও ২০২১-এ কমে হয়েছে ৭৯ ভাগ। এবছর বৃষ্টি কম হয়েছে ৮১ ভাগ। জলাধার আর বন উজাড়ে বিপর্যয়ের মুখে উত্তর পশ্চিমাঞ্চলের ২২ জেলা। উত্তরে খরার মুখে পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ সহ ৮ জেলা। খুলনা বিভাগে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ ৪ জেলা, সঙ্গে আছে ঢাকা বিভাগের গাজীপুরও। অন্যদিকে খরা ছাড়াও বন্যার ঝুঁকিতে রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া। একই সংকট চট্টগ্রামের ৩ পার্বত্য জেলায়। ক্রপ ক্যালেন্ডার আপনার আছে, বছরের পর বছর ধরে আমরা প্র্যাকটিস করছি। সেই ক্রপ ক্যালেন্ডারগুলির টাইমিং নষ্ট হয়ে যাবে না, তো আপনাকে তো নতুন করে এগুলি তৈরি করতে হবে, নতুন করে এগুলি চিন্তা করতে হবে। বাংলাদেশ তার ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করতে না পারে, প্ল্যানিং করতে না পারে, বাংলাদেশকে অনেক বিপদ সামনের সম্মুখীন হতে পারে।
তখন আপনি কোথায় যাবেন? দেশে বছরে গড় বৃষ্টিপাত প্রতি বছরে প্রায় 8.4 মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্ষার আগে ও পরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও শীতকালে এর পরিমাণ 1.3 মিলিমিটার হারে কমেছে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাবে ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশঙ্কা তীব্র হবে। আমরা ন্যাপ তৈরি করেছি, তারপর হচ্ছে বিসিসিএসবি তৈরি করেছি, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারিনি। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি, যে গভর্নেন্স থাকা উচিত ছিল, সেটা আমরা অ্যাভয়েড করেছি। ট্রাস্ট ফান্ডের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেনি। প্রচুর মানুষ এখনো আছে ক্লাইমেট চেঞ্জ রিস্ক এক্সপোজ, তাদের কথা আমরা বলিনি। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সয়েল ওয়াটার প্ল্যান্ট নেক্সাস গবেষণা বলছে, উপকূলীয় অঞ্চলের প্রায় 30% কৃষি জমি লবণাক্ততায় ভরা। এটি ভবিষ্যতে আরও বাড়ার শঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্যে মূল্যস্ফীতি কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। কিছু পণ্যের শুল্ক কমানো আর ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানেও মিলছে না সাফল্য। এতে ক্ষোভ বাড়ছে ক্রেতার। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে কঠোর হতে বলছে ক্যাব। অন্যদিকে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলায় জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই বাজারে বিভিন্ন পণ্যের দাম কমেছিল, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। পরে ডিম, সবজি, চাল, পেঁয়াজ, আলুর দামে অস্থির হয়েছে বাজার। 2 অঙ্কে পৌঁছে যাওয়া খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানতে বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমায় সরকার। তবে বাজারের প্রভাব নেই, এমনকি তদারকিরও সুফল মিলছে না। তাতে অসন্তোষ বেড়েছে ক্রেতার। আমরা তো কোনো পরিবর্তন দেখছি না, আরও সব জিনিসের দাম বৃদ্ধি দেখছি। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এখনো নাগালের বাইরে সবকিছুই। বহিরাগত যে বড় বড় খামারগুলো আছে, ওটা তো আর আমরা বলতে পারবো না। আমরা বিক্রি হয় কিনার উপর নির্ভর করে। সরকারি পদক্ষেপের প্রভাব না পড়ায় বুধবার পিকেএসএফ এর এক অনুষ্ঠানে আক্ষেপ করেন অর্থ উপদেষ্টা। সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না, অতগুলো হবে প্রচুর কষ্ট করে 500 টাকা নিয়ে গেল, 2 মুঠা হিসেব দিল, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি। শুধু জরিমানায় বাজার নিয়ন্ত্রণ কঠিন বলে মনে করে ক্যাব। এজন্য কঠোর আইনের প্রয়োগ চায় সংগঠনটি। শুধুমাত্র জরিমানায় কিন্তু একক শাস্তি নয়, এর বাইরে অন্যান্য কারাদণ্ড দেওয়ার বিধানগুলো কিন্তু চালু করা যেতে পারে। আইনের যে বিধান যেভাবে আছে সেভাবেই যদি প্রতিপালন করা হয়, তাহলে হয়তো আজকে এই যে দাম বাড়ানোর হেডিক অথবা অতি মুনাফা লাভের যে মনোভাব, যেটা সামাজিক সংক্রমণ ঘটেছে, এটা এতদূর গড়াতো না। পণ্যের সরবরাহ ঠিক রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক মাথা থেকে আরেক মাথায় নানাভাবে পণ্য পরিবহন হয়, এবং সেখানে কিন্তু আমরা শুনছি বিভিন্ন সময় যে পুলিশের যে উপস্থিতি এবং নিরাপত্তা যারা নিশ্চিত করতে চান, তাদের উপস্থিতি কিন্তু সেভাবে শক্তিশালী না। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয়, তাদেরকে একসাথে কাজ করতে হবে। 2023 সালের শুরু থেকেই সার্বিক মূল্যস্ফীতি 9% ওপরে, যার ধারাবাহিক প্রভাব পড়েছে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে বাসায় ঢুকে যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন তার স্ত্রী চিকিৎসক সুফিয়া রশিদ। স্থানীয়রা বলছে, ধানমন্ডি 15 নম্বরে 5 তলা ভবনের 2য় তলায় থাকতেন এই চিকিৎসক দম্পতি। প্রায় 10 দিন আগে লন্ডন থেকে ঢাকায় আসেন তারা। বৃহস্পতিবার রাতে কয়েকজন অস্ত্রধারী তাদের বাসায় ঢুকে পড়ে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে আব্দুর রশিদকে কুপিয়ে জখম ও তার স্ত্রীকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। ওনাদের ছেলে মেয়েদেরকে আমি খুব কমই দেখেছি, 2-1 হয়তো। তো লন্ডন প্রবাসী, ওনারা লন্ডনে যায় আসা করেন সবসময়। এখন বোধহয় 10 কি 12 দিন আগে ওনারা বাংলাদেশে আসছিলেন লন্ডন থেকে। অন্ধকারে আমি আরো মনে করছি সে এইখানে ঘুরতেছে, বাথরুমটা ভুল করছে। তারপরে দেখে আমার উপর ঝাঁপাই পড়লো। প্রবাবলি রাত 2:30 দিকে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছিলেন, এবং এইখানে যে ছাদ বারান্দার সাথে দোতলায় যে দরজাটি আছে, তিনি বাতাস চলাচলের জন্য সেটি খোলা রেখেছিলেন। তো খুব সম্ভবত একাধিক ব্যক্তি তখন চুরি করার উদ্দেশ্যে ওই দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকে। এ নিয়ে বিস্তারিত জানবো। ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। এ ঘটনায়
সন্দেহভাজন কাউকে এখন পর্যন্ত আটক করেছে কিনা পুলিশ, আর মামলার যে বিষয়টি সেটি হয়েছে কিনা? শরীফ, এখন কিন্তু ডাক্তার একেএম আব্দুর রশিদের ময়নাতদন্তের যে সুরতহাল রিপোর্ট সেটা নিয়ে হাজারীবাগ থানার পুলিশ এসেছে। আপনাকে যদি দেখাতে চাই, সেই কাজটা কিন্তু চলমান রয়েছে। আপনি যেমনটি বলছিলেন কাউকে এখন পর্যন্ত আটক করেছে কিনা, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আসলে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি এবং মামলাটাও কিন্তু প্রক্রিয়াধীন। এখানে তার এক ভাগ্নে এসেছে এবং আপনি জানেন যে তার ছেলে মেয়ে সবাই লন্ডন প্রবাসী এবং তারা কিন্তু কেউ আসতে পারেননি বা তাদের যে ভাতিজা তেমনটিও কিন্তু সেও নারায়ণগঞ্জ থেকে একটু আগে এসেছেন এবং কথা বলেছেন আমাদের সঙ্গে। আমরা ধানমন্ডিতে যখন ছিলাম, পাশের ভবনের একটি সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। সেখানে কিন্তু দেখেছি যে রাত 2:30টার দিকে 3 যুবক সেই ভবনটির সামনে তাদের যে ব্যবহৃত স্যান্ডেল সেটা রেখে দেয়াল টপকে সেই বাড়িতে প্রবেশ করে এবং 1.5 থেকে 2 ঘন্টা পরে তারা পালিয়ে সেই ভবন থেকে পালিয়ে বের হয়, দৌড়াতে থাকে এবং আপনি জানেন যে তখন কিন্তু চিৎকার করছিল এই সুফিয়া, যিনি ডাক্তার সুফিয়া, তার হাজব্যান্ডকে যখন ছুরিকাঘাত করে তখন কিন্তু চিৎকার করছিল। চিৎকারের শব্দ পেয়ে 3 তলা 4 তলা এবং 5 তলা যে মেস ভাড়া দেয়া ছিল সেখানকার ছেলেপেলেরা চলে আসে এবং তখনই কিন্তু 3 যুবক যারা দুর্বৃত্ত তারা পালিয়ে সেখান থেকে বের হয়ে যান। পুলিশ আমাদের বলছেন যে তারা শুধু সেই সিসিটিভি ফুটেজ না, সেই ধানমন্ডির গলিতে যে আরও ফুটেজ আছে সেগুলো তারা বিশ্লেষণ করছে এবং তারা আশা করছেন যে খুব শীঘ্রই এই দুর্বৃত্তদের তারা ধরতে পারবেন। তবে একটি বিষয় যে বাসার কিন্তু কোনো কিছু খোয়া যায়নি, টাকা পয়সা বা স্বর্ণালংকার সেগুলোও কোনো কিছু নিতে পারেনি। পুলিশ এটা চুরি বা অন্য কোনো ঘটনা কিনা সেটাও কিন্তু তারা যাচাই বাছাই করছে। তারা আশা করছেন যে শীঘ্রই এই দুর্বৃত্তরা আটক হবেন বলেই ধানমন্ডি জোনের যিনি এসি তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়, স্বজনদের সঙ্গে যেমন আমরা কথা বললাম, তারা বলছেন 10 থেকে 12 দিন আগে ডাক্তার একেএম আব্দুর রশিদ তার স্ত্রীকে নিয়ে দেশে আসেন এবং তারা কিন্তু তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে বেড়াতে গিয়েছিল এবং 10 দিন আগে থেকে তারা এই ধানমন্ডির বাসায় অবস্থান করে। ঘটনা আসলে কি তারাও সঠিকভাবে বলতে পারছে না এবং তার স্ত্রী যে ডাক্তার তিনিও কিন্তু এখন কিছুটা ট্রমায় রয়েছে। তিনি শুধু বলছেন যে একটা ছায়ার মতো কোনো কিছু তিনি দেখতে পান এবং তারপরেই চিৎকার করলে আর সবাই পালিয়ে যায়, অন্য কোনো কিছু তিনি বলতে পারছেন না। আর স্বজন বলতে একদম বাড়িতে ওনারা 2 জন চিকিৎসক দম্পতি ছাড়া আর কেউ ছিল না, এই জন্য বিষয়টা একদম যে স্পষ্ট করে কেউ কিছু বলা সেটাও পারছেন না। তবে আমরা পাশের ভবনের দারোয়ান বা অন্য যারা অবস্থান করছিল তাদের সঙ্গে কথা বলেছি। 2-1 জন কথা বললেও আসলে পুলিশ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার জন্য নিষেধ করা জন্য তারা আসলে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলতে রাজি হননি। তবে পুলিশ বারবারই বলছেন যে তারা খুব ধানমন্ডিতে বাসায় ঢুকে প্রবাসী চিকিৎসককে হত্যা করা হয়েছে, সেই খবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। সেখানে তার মরদেহের ময়নাতদন্ত চলছে। এখন কাকরাইলের মার্কাজ মসজিদে শান্তিপূর্ণভাবে শুরু হলো তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীদের 14 দিনের অবস্থান। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে সেখানে আসেন মুসল্লিরা। সম্প্রতি জুবাইরপন্থীদের সঙ্গে উত্তেজনার জেরে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। সকাল 8টার পর মসজিদে প্রবেশ করেন সাদপন্থীরা, পরে অবস্থান নেন কাকরাইল থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে। রেওয়াজ মাফিক এ মসজিদে 28 দিন অবস্থান করেন মাওলানা জুবাইরের অনুসারীরা। বৃহস্পতিবার সেটি শেষ হয়। আজ থেকে শুরু হলো সাদপন্থীদের 14 দিনের অবস্থান। 2017 সালের নভেম্বরে প্রকাশ্যে আসে 2 পক্ষের দ্বন্দ্ব। এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রথম দফায় ইজতেমা শুরু হচ্ছে 31 জানুয়ারি, 7 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় দফা। সাইকেল আর মোটরসাইকেলের পার্টস আমদানি করে সেগুলো দিয়ে অবৈধভাবে বানানো হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। রাজধানীর মিরপুর সহ 5 জায়গায় 1.5 শতাধিক কারখানায় প্রকাশ্যে তৈরি হচ্ছে সব রিক্সা।
রাস্তায় চলাচলকারী অটোরিকশায় বিচ্ছিন্নভাবে অভিযান না চালিয়ে কারখানাগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যাটারি চালিত রিকশার কারখানার ছবি সংগ্রহে গেলে এভাবেই বাধা দেন মিরপুরের রূপনগরের এক কারখানা মালিক। পরে অবশ্য কথা বলেন ক্যামেরার সামনে। সাইকেলের বিভিন্ন পার্টস, চায়না ব্যাটারি ও বাইকের মোটর দিয়ে তৈরি করা হয় এসব ব্যাটারি চালিত রিকশা। এক একটি রিকশা বানাতে খরচ হয় 60,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। আর প্রতিদিন এসব রিকশা ভাড়া 300 থেকে 600 টাকা। অল্প পুঁজিতে আয় বেশি থাকায় সবাই ঝুঁকছেন এসব রিকশার দিকে। 50,000 টাকা 60,000 টাকা লোন তোলে, কিস্তি তোলে, তুইলে আবার তারা রিকশা নেয়, রিকশা কিনে নেয়। এছাড়া তাদের কোনো চাকরি আছে, তাদের কোনো কর্মস্থান আছে? অনুসন্ধানে জানা গেছে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা তৈরির বড় জায়গা কামরাঙ্গীর চর, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি ও খিলগাঁও। এসব এলাকাতেই পুরনো রিকশার নিচে ব্যাটারি বসিয়ে এসব ঝুঁকিপূর্ণ যান তৈরি করা হয়। যেই মালিক এই অবৈধ যানটি তার গ্যারেজে রাখলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরদিকে সাইকেল পার্টস বা মোটরসাইকেল পার্টসের ডিক্লারেশন দিয়ে যেসব আমদানিকারক প্রতিষ্ঠান এসব গাড়ির যন্ত্রাংশগুলা আমদানি করে বেআইনিভাবে গাড়িগুলো তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সড়কে ধরপাকড় না করে কারখানাগুলিতে অভিযান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে আসলে অনেকগুলি অংশীজন আছে, স্টেক হোল্ডার আছে। সবাই যদি আসলে অ্যাক্টিভলি কাজ না করে এবং পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী না হয়, আমরা দেখছি সমস্যা যখন জটিল হয়ে যাচ্ছে তখন আমরা এটা নিয়ে কথা বলছি, ততক্ষণে কিন্তু এটা আমাদের অনেকটা হাতের বাইরে চলে যাচ্ছে। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে ঢাকায় প্রতিদিন অন্তত 1000 ব্যাটারি চালিত রিকশা নতুন করে তৈরি করা হচ্ছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষক কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন সোমবার পর্যন্ত স্থগিত করেছে শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে অনশনে বসেন শিক্ষার্থীরা। তারা বলছেন 24-এর গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল কোটার নামে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সেখানে কোটা থাকা মানে 24-এর বিপ্লবীদের সাথে বেইমানি করা। অবিলম্বে পোষ্য কোটা বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত অনশন চলবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে রাবি উপাচার্য বলেছেন এই প্রথা বাতিল একক কোনো বিষয় নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি বরাবরই এটার বিপক্ষে ছিলাম, এখন এর বিপক্ষেই আছি। আমি মনে করি এটা শিক্ষকদের জন্য অমর্যাদাকর এবং যারা শিক্ষকের সন্তানরা হিসেবে ইভেন যারা মেরিটেও চান্স পায় এটা নিয়ে তারা খুবই এক ধরনের আত্মমর্যাদার প্রশ্ন এখানে দেখা দেয়। শিক্ষকরা যে যুক্তি দিচ্ছেন সে যুক্তি আমি কখনো মনে করি না ঠিক যুক্তি। কেননা এখানে প্রশ্ন হচ্ছে ন্যায্যতার প্রশ্ন, যে এখানে কি ন্যায্যতা, আমরা ন্যায্যতার ভিত্তিতে দাঁড়িয়েছি না ন্যায্যতার ভিত্তিতে দাঁড়াইনি। কোটা বিলুপ্তির জন্য প্রায় 2 সহস্রাধিক ভাই বোনেরা আমাদের শহীদ হয়েছে। সেই জায়গায় নতুন বাংলাদেশে কোটা মানে পোষ্য কোটা নামক এক ধরনের অবৈধ কোটা থাকবে, অনৈতিক কোটা থাকবে, এটা মেনে নেওয়া যায় না। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, কি আশ্বাসের ভিত্তিতে তারা তাদের যে অনশন সেটি স্থগিত করেছে, আর মূলত ছাত্রদের আর কোনো দাবি আছে কিনা? দেখুন, গতকাল সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আমরণ অনশনে বসেছিল এবং তাদের একটি দাবি ছিল, অর্থাৎ যে বৈষম্য বিরোধী তাদের যে আন্দোলন ছিল এবং 24-এর গণঅভ্যুত্থানের শত শত শিক্ষার্থী অর্থাৎ শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছে সেইখানে কোনো প্রকার বৈষম্য কাম্য নয়, এটি কিন্তু শিক্ষার্থীদের একমাত্র দাবি ছিল। এবং তারা বারবার যে বিষয়টি নিয়ে আসছিল যে কোটার জন্যই এত কিছু হয়েছে, সেই কোটাতে আবার কেন বৈষম্য বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে থাকবে, স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে থাকবে, এটি ছিল তাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং তাদের দাবি। এবং এই কারণেই তারা গতকাল সন্ধ্যা থেকে আজ পর্যন্ত, তারা আজকে 12:30 পর্যন্ত তাদের কিন্তু এই অবস্থান ছিল। এবং এরপর যে এক পর্যায়ে রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে প্রশাসন থেকে উপাচার্য, 2 জন উপাচার্য, ছাত্র উপদেষ্টা তারা এসেছিলেন এবং মূলত ভিসির বার্তা নিয়েই তারা এসেছেন। এবং সেইখানে ছাত্রদের কাছে যে বিষয়টি উত্থাপন করা হয়েছে যে আগামীকাল একটি রিভিউ কমিটি গঠন করা হবে এবং এর
এরপরে সবার সম্মতিক্রমে যেটি যৌক্তিক সমাধান সেই দিকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যাবেন এবং ছাত্রদের যে দাবিটি সেটিকে সম্মান দেখানো হবে, সেই সাথে এর যৌক্তিকতা বিষয়গুলো নিয়েও কিন্তু সার্বিক বিষয়গুলো তুলে ধরা হবে এবং এরপরে একটি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে। এই কারণে এই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু আজকের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আমরণ অনশনে বসেছিলেন তারা দুপুর 12:30টার কিছু পরে কিন্তু তারা তাদের এই অবস্থান থেকে সরে আসে, অর্থাৎ তাদের যে কর্মসূচি ছিল সেটি তারা স্থগিত রেখেছে এবং সেটি সোমবার পর্যন্ত। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার একটি কথা বলছিলেন যে পোষ্য কোটার বিনিময়ে কিন্তু এইখানে যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তারা বঞ্চিত হবেন, অর্থাৎ এখানে একটি কথা বলা হচ্ছে যে যেখানে একটি মাত্র নম্বরের জন্য শত শত শিক্ষার্থী পিছিয়ে যায় প্রতিযোগিতা থেকে, অর্থাৎ কেউ 0.5 পেলেও সে কিন্তু এগিয়ে যায় ভর্তি প্রতিযোগিতায় এবং সেখানে কিন্তু স্থান পায়। ঠিক পোষ্য কোটার বিনিময়ে দেখা গেছে যে ছেলেটি কোনো রকম পাশ করেছে অথবা ভর্তি প্রতিযোগিতায় পাশ করতেই পারেনি কিন্তু সে পোষ্য কোটায় এখানে সে স্থান পাচ্ছে, এটিকে তারা বলছেন যে এটি একটি বৈষম্য এবং মেধার বিকাশে এটি একটি বৈষম্য, যার ফলে শিক্ষার্থীরা একটি কথা বলছিলেন যে শিক্ষার মতো জায়গায়, বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে সেখানে কোনো প্রকার বৈষম্য থাকবে না, এখানে ন্যায় এবং ন্যায্যতার ভিত্তিতে সবকিছু হবে এবং নতুন বাংলাদেশে এই শিক্ষার্থীদের কিন্তু প্রত্যাশা এটি, যার ফলে কিন্তু তাদের আজকের যে কর্মসূচি সেটি এবং তারা বলছিলেন যে সোমবার পর্যন্ত তারা দেখবেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছেন, এরপরে কিন্তু তারা তাদের যে পরবর্তী কর্মসূচি সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশনে ছিলেন, সেটি স্থগিত করা হয়েছে সোমবার পর্যন্ত। সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। ভয়ভীতি দেখিয়ে মামলা দিয়ে উদ্যোক্তা পরিচালক ও কর্মকর্তাদের নির্যাতনের অভিযোগ এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান SM পারভেজ তমালের বিরুদ্ধে। সম্প্রতি ব্যাংকের 9 উদ্যোক্তা বাংলাদেশ ব্যাংকে এই অভিযোগ করেন। এছাড়া 9 কোটি টাকার লভ্যাংশ আটকে রেখে উল্টো হুমকি দেওয়ার অভিযোগ এক উদ্যোক্তা পরিচালকের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে বিপুল অর্থ সরবরাহ করার অভিযোগ এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান SM পারভেজ তমালের বিরুদ্ধে। সে সময় ব্যাংক কর্মকর্তাদের আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা না বলতে নির্দেশ দেন তিনি। বাংলা মোটরে বেলাল হোসেন রাব্বি নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে 15 আগস্ট শাহবাগ থানায় হত্যা মামলা হয় তার বিরুদ্ধে। এর আগে আওয়ামী লীগের দাপট দেখাতে ব্যাংকের ভেতরে ভারী অস্ত্র প্রদর্শন করে ক্ষমতার জানান দেন তিনি। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে ঋণ জালিয়াতি সহ 35টি অভিযোগ বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছেন 9 উদ্যোক্তা পরিচালক। এছাড়া ইতালি প্রবাসী উদ্যোক্তা এনায়েত হোসেনকে মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তার বিরুদ্ধে। 24 সাল পর্যন্ত আমার সব লেভেল আটকিয়ে রাখে এবং আমার টাকাগুলা দিচ্ছে না এবং তারা খুব শক্তিশালী এবং টেরর এবং অলিগার নিজেকে উপস্থাপন করে। দেশে এলে এনায়েত হোসেনকে দেখে নেয়ার হুমকিও দেন এনআরবিসির চেয়ারম্যান। মেধার জন্য আসছি, পড়ালেখা করছি, স্ট্যান্ড করছি, আজকে সেই জন্য আসছি। পারলে আয়, তুই দেখা যে তুই পারলে আয়। গত সরকারের সময় অনেক জ্বালাইছিস। আরেক পরিচালকের অভিযোগ শেখ সেলিম ও শেখ ফজলিনুর তাপসের প্রভাব খাটিয়ে সবসময় ব্যাংকে আতঙ্ক সৃষ্টি করতেন পারভেজ তমাল। গুলশান ব্রাঞ্চে সেখানে একটা রুম আছে, বেড আছে, সব আছে। সেখানে একটা টর্চার সেলও আছে। সেখানে বিভিন্নভাবে স্টাফদেরকে টর্চারিং করা হয় এবং আমরা স্পন্সরকে বিভিন্ন সময় সে ফোন করে কিন্তু বিভিন্নভাবে থ্রেট দেয়। কোনো এক সময় আমাকে সরাসরি একবার বলছিল যে আমি দেশ থেকে চলে যাওয়ার জন্য। আমরা তো একটা প্রাইভেট ব্যাংক করছি, এটা তো কোনো পার্টির এক্সিবিশন সেন্টার আমরা করিনি। উদ্যোক্তারা মনে করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিরোধী অবস্থান ও হত্যা মামলার আসামি হওয়ায় ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার নৈতিক অবস্থান হারিয়েছেন পারভেজ তমাল। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 বছর পর ফের চালু হচ্ছে বন্ধ চিনিকল। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের শেতাবগঞ্জ চিনিকলে উৎপাদন শুরু হবে। এরই মধ্যে কাজ শুরু করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের টাস্ক ফোর্স। এদিকে উত্তরাঞ্চলে শুরু হচ্ছে আখ মাড়াই। 2020 সালে কুষ্টিয়া, পঞ্চগড়, পাবনা, রংপুর, দিনাজপুরের 6টি চিনিকল বন্ধ করে দেওয়া হয়। আখ সংকট ও লোকসানের অজুহাত দেখায় আওয়ামী লীগ সরকার। তবে অভিযোগ আছে মূল কারণ ছিল এস আলম গ্রুপকে এসব মিল লিজ দেয়া। সমঝোতা স্মারকও হয় প্রতিষ্ঠানটির সাথে।
তবে সরকার পতনের পর বাতিল হয় চুক্তি। বন্ধ মিলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রতিবেদন দিয়েছে টাস্কফোর্স। অনুমোদন পেলেই খুলবে রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের শেতাবগঞ্জ সুগার মিল। শেতাবগঞ্জ এবং শ্যামপুর চিনিকল চালানোর জন্য আগ্রহ প্রকাশ করেছি। শিল্প মন্ত্রণালয় যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করতেছে। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরের অনুমোদন পেলেই আমরা এটা শুরু করে দেব। চিনি শিল্প বাঁচাতে বন্ধ সব মিল দ্রুত চালুর দাবি শ্রমিকদের, পাশাপাশি আখের দাম বাড়ানোরও তাগিদ তাদের। প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন একজন চিনি পরিবারের পক্ষ থেকে, যাতে বন্ধ মিলগুলা যেন আবার চালু করে। আমরা চাচ্ছি যেন মিলটা আরো বেশি চলে এবং মিলটা সুষ্ঠুভাবে চলে। দেশে বেসরকারি কোনো চিনি কল নেই। রাষ্ট্রায়ত্ত 15টি চিনি শিল্প কর্পোরেশনের অধীনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা আয়োজনে মৌলভীবাজার, কুয়াকাটা এবং সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব। এ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চলছে মণিপুরী সম্প্রদায়ের মহারাস উৎসব। সকাল থেকে কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপের 3টি মন্দিরে শতাধিক মণিপুরী কৃষ্ণরূপে রাখাল নৃত্য পরিবেশন করেন। বর্ণিল পোশাক আর বিভিন্ন অলঙ্কারে সেজে শ্রীকৃষ্ণের বাল্যকালের উপাখ্যান পরিবেশন করা হয়। ধর্মীয় গানের সাথে নাচের শুদ্ধতা ও শিল্পগুণ অটুট রেখে নৃত্য পরিবেশন করেন তারা। এমন পরিবেশনা চলবে সূর্যাস্ত পর্যন্ত। এদিকে কুয়াকাটায় বৃহস্পতিবার বিকেল থেকে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রাসলীলা শুরু হয়। মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, আলোচনা সভা ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। রাতভর চলবে সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও কীর্তন। শনিবার ভোরে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে রাস উৎসবের আনুষ্ঠানিকতা। আমাদের জেলা পুলিশ থেকে 350-এরও অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 5 শতাধিক সদস্য এখানে কাজ করবে। এছাড়াও জেলা প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন থেকে ট্যুরিস্ট পুলিশ রয়েছেন, আমাদের থানা পুলিশ রয়েছেন। রাস উৎসব নিয়ে আরো জানবো। মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, এখন উৎসবে মূলত কি আয়োজন চলছে আর দিনভর কি কি আনুষ্ঠানিকতা থাকবে? দেখুন, আমি এই মুহূর্তে আছি যে কমলগঞ্জের মাধবপুর যে জোড়ামণ্ডপ, যে জোড়ামণ্ডপের যে এখানে সকাল থেকেই মূলত যে রাখাল নৃত্য যেটি সেটি দুপুর থেকে শুরু হয়েছে। সকালে আসলে গোষ্ঠলীলা মধ্য দিয়ে কিন্তু এখানে তাদের আনুষ্ঠানিকতা যেটি সেটি শুরু হয়েছিল। এই মুহূর্তে আসলে এখানে যে মণিপুরী বালক যারা রয়েছেন তারা আসলে যে শ্রীকৃষ্ণের যে বাল্যকালের যে উপাখ্যান সেটি কিন্তু এখানে উপস্থাপন হচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী ভক্তরা সমবেত হয়েছেন। এখানে যে মাধবপুর যে জোড়ামণ্ডপ সেইখানে মূলত এখানে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা এসেছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজারের যে কমলগঞ্জের আদমপুরেও কিন্তু একই মণিপুরী মৈত্রী সম্প্রদায়ের এখানে যে রাস উৎসব যেটি সেটি পালিত হচ্ছে। তো আইন শৃঙ্খলা বিষয়টি আসলে এখানে আমরা কথা বলেছি পুলিশের সাথে। পুলিশ যেটি জানিয়েছে যে তারা বিভিন্ন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। পাশাপাশি এখানে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা তারা নিরাপত্তা নিয়োজিত রয়েছেন। পাশাপাশি এখানে বিজিবি, র্যাব এবং আর্ম পুলিশও আমরা দেখতে পেয়েছি এখানে রয়েছেন। তো সব মিলে আসলে মৌলভীবাজারের যে এই মণিপুরী সম্প্রদায়ের যে বিষ্ণুপ্রিয়াতে আসলে 182তম রাস উৎসব যেটি সেটি আসলে পালিত হচ্ছে। অন্যদিকে মৈত্রী সম্প্রদায়ের আসলে 39তম রাস ফেস্টিভ্যাল যেটি সেটি পালিত হচ্ছে। সেটি আসলে আগামীকাল ভোর পর্যন্ত চলবে এমনটি আমাদেরকে জানিয়েছেন আয়োজকরা। এবং যেটি হচ্ছে যে মূলত রাত 12টার পরে মণিপুরী যে তরুণী আছেন তাদের পরিবেশনা এখানে নৃত্যনাট্যের মাধ্যমেই কিন্তু তাদের পরবর্তী যে আনুষ্ঠানিকতা সেটি চলবে। এই মুহূর্তে আসলে এখানে যে বালকদের আনুষ্ঠানিকতা সেটি আসলে সন্ধ্যা পর্যন্ত চলবে, অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত চলবে। এর পরবর্তীতে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসবের সর্বশেষ তথ্য। রাস উৎসব নিয়ে জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে সহকর্মী তুহিনুর রশিদ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।